নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তিনিকেতন কর্মীমণ্ডলী বিনোদন শাখার পক্ষ থেকে উপস্থিত সুধীবৃন্দকে জানাই শারদোৎসবের শুভেচ্ছা। উৎসবের সূচনা পর্বে আজ পাঠভবনের নিবেদন ডাকঘর। উপস্থিত সকলকে পাঠভবনের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ নমস্কার। পাঠভবন নাট্যচর্চায় গভীরভাবে বিশ্বাসী। এই মাধ্যমটির মধ্যে যে শক্তি অন্তর্নিহিত আছে তাতে আমাদের আন্তরিক আস্থা আছে। তাই প্রতি বছর শারদোৎসব উপলক্ষে যে নাটক দুটি উপস্থাপিত হয় তার প্রথম মুহূর্ত থেকে মঞ্চায়ন অবধি সবটাই একটি বর্ণময় শিক্ষণীয় যাত্রা। আজ পাঠভবনের ছাত্রছাত্রীরা আপনাদের সামনে নিবেদন করতে চলেছে গুরুদেবের ডাকঘর। অনিবার্য কারণে প্রকাশিত তালিকা থেকে এই সামান্য পরিবর্তন। গুরুদেবের ডাকঘর উপস্থাপনের সূত্রপাত হয় একটি কর্মশালার মধ্য দিয়ে এবং সেই প্রয়াস পরিণতি পেতে চলেছে আজকের মঞ্চায়নে। এই সমগ্র প্রক্রিয়ায় নিঃশর্তভাবে পাশে পেয়েছি ইংরেজি বিভাগের গবেষক ছাত্র শ্রী বিভাস বিষ্ণু চৌধুরীকে, এবং প্রতিবারের মতো এক ডাকে সাড়া দিয়েছেন সঙ্গীত ভবনের অধ্যাপক শিল্পী অনিমেষ চন্দ্র। সমগ্র নাটকটি মঞ্চায়িত করতে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পাঠভবনের অধ্যাপকবৃন্দ, সমস্ত ছাত্রছাত্রীরা এবং বিশ্বভারতীর বিভিন্ন কর্মীরা। সকলের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। শুরু করছি আমাদের আজকের নিবেদন ডাকঘর। ঘরোয়া অভিনয় যদি বাদ দেওয়া যায় তবে ডাকঘর নাটকটি প্রথম অভিনীত হয়েছিল জোড়াসাঁকোর বিচিত্রায় 10ই অক্টোবর 1917 সালে। এরপর গোটা পৃথিবী জুড়েই ডাকঘরের আরও অনেক প্রযোজনা হয়ে আসছে
মধ্যে দুটি ঘটনা খুব উল্লেখযোগ্য। 1940 সাল গুরুদেবের প্রয়াণের ঠিক আগের বছর নাজি জার্মান বাহিনী প্যারিস দখল করবে, তার ঠিক আগের রাতে ফরাসি ভাষায় ডাকঘরের একটি অনুবাদ ফ্রান্সের রেডিওতে সম্প্রচারিত হয় এবং এরপর 4 বছর ধরে এই ছিল ফরাসি ভাষার শেষ স্বাধীন বয়ান। এরপর চলে আসি 1942 সালে। গুরুদেবের মহাপ্রয়াণের প্রায় 1 বছর পরে জার্মান অধ্যুষিত পোল্যান্ডের ওয়ারসা শহরের পোলিশ থিয়েটার একটি অনাথ আশ্রমে এই নাটকটি শেষ অভিনীত হয়। এরপরই ওই নাটকের নির্দেশক এবং ওই অনাথ আশ্রমের ছেলে মেয়েদের নিয়ে চলে যাওয়া হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে। কেন জানেন? সেখানে তারা যাতে শান্তিতে বিনা দ্বিধায় অমলের মধ্যে ঘুমিয়ে পড়তে পারে সেই জন্য। আজ এই শান্তি নিদ্রার ধারাবাহিক পরিণতি আমরা দেখতে পাই যখন অ্যামাজনের কোটি কোটি প্রাণী আগুনের হলকায় শান্তির ঘুমে ঘুমিয়ে পড়ছে। আমরা তো সবাই কোথাও না কোথাও অমর, কে জানি কার বন্দিত্ব কোথায়। আপনি আমি কে খবর রাখে তার? তবে উৎসর্গিত হোক এই নাট্য আত্মা, তবে উৎসর্গিত হোক, উৎসর্গিত হোক সেই সকল নিদ্রিত প্রাণে, উৎসর্গিত হোক সকল বন্দিত্ব থেকে মুক্তির আশ্বাসে। আমি তো পূর্বেই বলেছি ওকে বাইরে একেবারে বেরোতে দেওয়া যাবে না। ছেলে মানুষ ঘরে বন্দি করে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন? এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিষকর। কারণ কিনা শাস্ত্রে বল থাক শাস্ত্র থাক। তাহলে ওকে ঘরেই বন্ধ করে রাখতে হবে, অন্য কোনো উপায় নেই? কিচ্ছু না, কারণ পবনে তপনে চৈব। ওই রে ঠাকুরদা আসছে, সর্বনাশ করলে। কেন? আমাকে তোমার ভয় কিসের? তুমি যে ছেলে খাবার সর্দার। দত্তমশাই আজ তবে উঠি। আগে দত্তমশাই, তুমি তো ছেলেও না, তোমার ঘরে ছেলেও না, তোমার খ্যাপাবার বয়সও গেছে, তাহলে তোমার এত ভাবনা কিসে? ঘরে যে একটা ছেলে এনেছি। সে কি রকমের শুনি? আমার স্ত্রী পোষ্যপুত্র নেবার জন্য একেবারে খেপে উঠেছিল। সে তো অনেক দিন থেকে শুনছি, কিন্তু তুমি যে নিতে চাও না। জানো তো ভাই, অনেক কষ্টে টাকা করেছি, কোথা থেকে পরে ছেলে এসে আমার বহু পরিশ্রমের ধন বিনা পরিশ্রমে ক্ষয় করতে থাকবে, সে কথা ভাবলেও ভারী খারাপ লাগে। কিন্তু ওই ছেলেটিকে যে আমার কিরকম লেগে গিয়েছে, আর তাই তুমি এর জন্য যতই টাকা খরচ করছো আর ততই মনে করছো এ যেন টাকার পরম ভাগ্য। আগে টাকা রোজগার করতো, সে কেবল একটা নেশার মতো ছিল, না করে কোনো মতে থাকতে পারতো না। কিন্তু এখন যা করি, ওই ছেলে পাবে
আমি আনন্দ পাচ্ছি। বেশ বেশ তাই, ছেলেটিকে কোথায় পেলে বলো দেখি? আমার স্ত্রী, গ্রাম সম্পর্কের ভাইপো, ছোটবেলা থেকে বেচারার মা নেই। আবার এই সেদিন তার বাপও মারা গেল। আহা, তবে তো আমাকে তার দরকার আছে। কবিরাজ বলেছেন এইটুকু শরীরে তার বাপ দীপ্ত শ্লেষা যেমন প্রকোপিত হয়ে উঠেছে, তাতে তার আর বড় আশা নেই। এখন একমাত্র উপায় এই শরতের রৌদ্র আর বায়ু থেকে ঘরে বন্ধ করে রাখা। আর এই ছেলেগুলোকে বাইরে বার করাই তো তোমার বুড়ো বয়সের খেলা। আমি তাতেই ভয় করি। মিছে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি, শরতের রৌদ্র আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি। আগে আমার কাজকর্ম একটু সেরে নি, তারপর ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম তোমরা, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম তোমরা। পিসেমশাই, ও পিসেমশাই। কি অমল? আমাকে কি ওই উঠোনটাতেও যেতে দেবে না? না বাবা। কিন্তু পিসেমশাই, আমায় কেন বাইরে বেরোতে দেবে না? কবিরাজ যে বলেছেন বাইরে বেরোলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? সে কি কথা অমল, কবিরাজ জানবে না? তার যে অত বড় বড় সব পুঁথি পড়া হয়ে গিয়েছে। পুঁথি পড়লেই কি সমস্ত জানতে পারে? তাও বুঝি জানো না? আমি যে পুঁথি কিছুই পড়িনি, তাই জানি না। অমল বাবু, বড় হলে তুমি অমন পণ্ডিত হবে, এত বড় বড় সব বই পড়বে, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে বাবা। না পিসেমশাই না, আমি পণ্ডিত হব না পিসেমশাই, আমি পণ্ডিত হব না। সে কি কথা অমল? যদি পণ্ডিত হতে পারতো তাহলে তুমি বেঁচে যেত। আমি যা আছে সব দেখবো। আমাদের জানলার ধারে বসে ওই দূরে যে পাহাড়টা দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে যেন অনেক দূরে চলে যায়। কি পাগলের মতো কথা! কাজ নেই, কর্ম নেই, খামখা পাহাড়টা পার হয়ে চলে যায়। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে রয়েছে, তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ। নইলে এত বড় বড় সব পাথর জড়ো করে আমার একটা কাণ্ড করার দরকার কি ছিল বলো তো? পিসেমশাই, তোমার কি মনে হয় বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা বলতে পারে না, তাই অমনি নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরে যারা ঘরের মধ্যে বসে থাকে, তারাও দুপুরবেলা জানলার ধারে বসে সেই ডাক শুনতে পায়। পণ্ডিতেরা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, ধরো তারা শুনতে চায়ও না। আমি কালকে আমার মতো খ্যাপা একজনকে দেখেছিলাম। সত্যি নাকি? তা কিরকম শুনি? তার কাঁধে একটা বাঁশের লাঠি, লাঠির আগায় একটা পুটুলি বাঁধা, আর বাঁ হাতে একটা ঘটি। পুরনো একজন নাগরা জুতো পরে ওই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলেন, কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? তা হয় বই কি, কত লোকে কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও? খুঁজে যদি না পাই তা আবার খুঁজবো। তারপরে নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। ওই ডুমুর গাছের তলায় যেখান দিয়ে ঝর্ণা বয়ে যায়, সেইখানে গিয়ে আস্তে আস্তে পা ধুয়ে নিল। তারপর পুটুলি খুলে ছাতু বের করে খেতে লাগলেন। আবার খাওয়া হয়ে গেলে পুটুলি বেঁধে ঘাড়ে করে নিলে, তারপর পায়ের কাপড় গুটিয়ে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেলে। একদিন ওই ঝর্ণার ধারে গিয়ে ছাতু খেয়ে আসবো। পিসিমা কি বললে? পিসিমা
হয়েছে, তাই আমি এইখানেই বসে থাকি। আহা বাছা, তোমার কি হয়েছে? আমি জানি না। আচ্ছা দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমি তোমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম অনেক দূরে। তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায়, সামলি নদীর ধারে। পাঁচমোড়া পাহাড়, সামনি নদী, কি জানি, আমি হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কিন্তু কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না গো, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালে বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে না? ঠিক বলেছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক কথা। আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে। সেখানে মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। আহা ঠিক কথা, আমাদের গয়লা পাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যাই, কিন্তু তারা যে সবাই লাল শাড়ি পরে তা নয়। কিন্তু তুমি নিশ্চয়ই সেখানে কোনোদিন বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। যাবো ভাই কি বাবা, খুব নিয়ে যাবো। আমাকে তোমার মতো ওই রকম দই বেচতে শিখিয়ে দেবে, ওই রকম বাঘ কাঁধে নিয়ে খুব দূরে রাস্তা দিয়ে। মরে যাই, তুমি দই বেচতে যাবে কেন? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে দই বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই 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 ভালো দই। আমাকে সুরটা শিখিয়ে দাও না। হাই পোড়া কপাল, এ শুনো কি শেষবার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই দূরের রাস্তা দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হতো। তা বেশ বেশ, কিন্তু বাবা এই তুমি একবার দই। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না। তুমি একটু দই খেলে আমি কত খুশি হবো। তোমার কি অনেক দেরি হয়ে গেল? না বাবা, আমার কিচ্ছু দেরি হয়নি, আমার কিচ্ছু লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ তা তোমার কাছে শিখে নিলুম। দই 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 নেবে গো, দই ভালো দই 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 প্রহরী, ও প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ডর লাগে না তোমার? কেন? তোমাকে ভয় কেন করব? যদি ধরে নিয়ে যায়? কোথায় করে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। একেবারে যদি রাজার কাছে নিয়ে যায়? রাজার কাছে নিয়ে চলো না আমাকে। কিন্তু আমায় যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে, আমায় কেবল দিনরাত এখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে। তোমার মুখ যেন কেমন সফেদ হয়ে গেছে, চোখের কোলে কালি পড়েছে, হাত দুখানিতেও সির দেখা যাচ্ছে। প্রহরী, ও প্রহরী, তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? এখনো সময় হয়নি। কেউ বলে সময় হয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা, তুমি ঘন্টা বাজালেই তো সময় হবে। তা কি হয় বাবা? সময় হলে তবে আমি ঘন্টা দিই। বেশ লাগে তোমার ঘন্টা, আমার ভারী ভালো লাগে। আচ্ছা প্রহরী, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা একথা সবাইকে বলে নে। বাবা বসে নে, বাবা ভিখারি ভিখারি যাওয়া। কোথায় চলে গেছে? কোন দেশে?
সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি। আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যায়। যে দেশের কথা কেউ জানে না সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে। হবে বই কি? কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে। কোনদিন কবিরাজ স্বয়ং তোমাকে সেখানে হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি সে কবিরাজকে চেনো না, সে কেবল ধরে রেখে দেয়। তার যে আচ্ছা কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার সেই ভালো কবিরাজ কবে আসবে? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। অমন কথা বলতে নেই বাবা। না, আমি তো বসেই আছি। যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে তো আমি বেরোইনি। কিন্তু তোমার যখন ঘন্টা বাজে, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বেটা? আচ্ছা ওই যে রাস্তার ওখানে বড় বাড়িতে নিশান উড়িয়ে দিয়েছে আর ওখানে কেবল লোকজন আসছে আর যাচ্ছে, ওখানে কি হয়েছে? ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আর কার হবে? রাজার ডাকঘর। আচ্ছা প্রহরী, রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? বিলকুল আতা, দেখবে একদিন তোমার জন্য কি চিঠি আসবে। আমার নামও চিঠি আসবে, কিন্তু আমি যে ছেলে মানুষ। ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখে? তাহলে আমাকে চিঠিটা কে এনে দেবে? রাজার যে অনেক ডাকঘর করা আছে, দেখোনি বুকে গোল গোল সোনার তকমা লাগিয়ে ঘুরে বেড়ায়। কোথায় তারা ঘুরে? ঘরে ঘরে, দেশে দেশে। আমি বড় হয়ে রাজার ডাকঘর করা হবো। ডাকঘর করা সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে ভারী জবর কাজ। তুমি হাসছো কেন প্রহরী? আমার ওই কাজটাই সকলের চেয়ে বেশি ভালো লাগে। না না, তোমার কাজও ভালো। ওই যে মোড়ল আসছে। ওই মোড়ল, ওই কই? ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি। রাজা বুঝি ওকে মোড়ল করে দিয়েছে? আরে না, ও আপনি মোড়লিকা। যে ওর কথা মানতে চায় না তার পিছনে ও দিনরাত এমনই লাগে যে সকলে ওকে ডার করে। সকলের সঙ্গে শত্রুতা করে ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যা, আমার কাজ হয়ে যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, একটা কথা শুনেছিলাম না? তোমাকে সবাই মানে। রাজা ডাকঘর করে না, তোমার কথা শোনে না, শুনে তাদের প্রাণ বাঁচে, প্রাণের সাথ থাকে। তুমি ডাকঘর করে করে দেবে? আমার নাম অমর, আমি জানলার কাছ থেকেই বসে থাকি। কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে? তোমার নামে চিঠি? তোমার কাছে চিঠি লিখবে? রাজা যদি চিঠি লেখে তাহলে রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বইকে, লিখবে বই। তুমি যে তার পরম বন্ধু, কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজাকে শুকিয়ে যাচ্ছে। খবর পেয়েছি, তার বেশি দেরি নেই, চিঠি আজ আসে কি কালই আসে। বুড়ো মশাই, ও বুড়ো মশাই, তুমি অমনি করে কথা বলছো কেন? তুমি কি রাগ করেছো? তোমার উপর রাগ করবো? এত সাহস আমার? তোমার সঙ্গে রাজা
শান্তি নেই, তাহলে তোকে দুষ্ট বলবে যে। বাইরের দিকে তাকিয়ে তোমার মনখানা নিশ্চিত ছটফট করছে। আমি বরং তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিয়ে যাই। না না, বন্ধ করো না। এখানে আমার আর সবচেয়ে বন্ধ, কেবল এইটুকুই খোলা। তুমি তো বলো না, তোমাকে তো ঠিক চিনি নে। আমি সুধা। সুধা? আমাকে চেনো না? আমি পাড়ার মালিনীর মেয়ে। তুমি কি করো? আমি ফুল তুলি মালা রাখি, এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে। যতই চলেছো মন লাগছে। যেখানে দেখা যায় না সেইখানকার ফুল তোমায় পেরে দিত। তাই বই কি তুমি আমার থেকে ফুলের খবর বেশি জানো? জানি বই কি, খুব জানি। আমি 7 ভাই চম্পার খবর জানি। আমার খুব মনে হয় জানো, যদি খুব ঘন বনের মধ্যে আমায় ছেড়ে দেয়, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, যেখানে সরু ডালের আগায় আগায় মনুয়া পাখি বসে দোল খায়, সেইখানে আমি চাপা হয়ে পড়তে পারি। আচ্ছা, তুমি আমার পারুল দিদি হবে? আহাহাহা, কি বুদ্ধি তোমার! আমি পারুল দিদি কি করে হব? আমি যে সুধা, শশী মালিনীর মেয়ে। আমাকে রোজ সকালবেলা এক রাতে মালা গাঁথতে হয়। আমি যদি তোমার মতো বসে থাকতে পারতাম তাহলে বেঁচে যেত। তাহলে সমস্তটা দিন কি করতে? আমি আমার মেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতুম। আমার খুশি মিনিও আছে, তাকে নিয়ে যাই। বেলা বয়ে যাচ্ছে, দেরি হলে যে আর খুব থাকবে না। আর একটুক্ষণ দাঁড়িয়ে যাও না ভাই, আমার যে তোমার সঙ্গে গল্প করতে খুব ভালো লাগছে। দুষ্টুমি করো না। কি ছেলে হয়ে এখানে চুপটি করে বসো। আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে নিশ্চয়ই গল্প করে যাব। আর তখন আমাকে একটা ফুল দিয়ে যাবে। ফুল অমনি কেমন করে দেবো? দাম দিতে হবে যে। আমি যখন বড় হয়ে কাজ পাবো তখন তোমার সব দাম দিয়ে দেবো। আমি ঝর্ণার ধারে যাবো কাজ খুঁজতে, তখন তোমার সব দাম মিটিয়ে দেবো। আচ্ছা বেশ, তুমি আসবে তো? আসবো। সত্যি আসবে? আসবো। ভুলে যাবে না তো? মনে থাকবে আমার নাম অমল। না, ভুলবো না। দেখো, মনে থাকবে। চল 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 সব কোথায় চলেছো ভাই?
হক আছে। আচ্ছা, আমার নামে যদি চিঠি আসে তা আমাকে চিনতে পারবে? কেন চিনতে পারবে না? চিঠিতে তোমার নাম থাকলে তা তোমাকে ঠিক চিনে নেবে। কাল সকালে যখন আসবে তাদের একজনকে ডেকে এনে আমায় চিনিয়ে দিও না। আচ্ছা, দেবো। পিসেমশাই, পিসেমশাই, ও পিসেমশাই। কি বাবা? আমি কি আজ আমার সেই জালের কাছে তো যেতে পারবো না? কবিরা বুঝি বারণ করেছে? না বাবা, সেখানে বসে থেকে থেকেই তো তোমার ব্যামো বেড়ে গেছে। না পিসেমশাই, না, ব্যামোর কথা জানি না। সেখানে বসে থেকে থেকে এই শহরের যত ছেলে বুড়োর সঙ্গে তুমি ভাগ করে নিয়েছো। আমার দরজার সামনে রোজ একটা মস্ত মেলা বসে, এতেও কি কখনো শরীর টেকে? দেখো না, আজ তোমার মুখখানা কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। পিসেমশাই, আজ আমার সেই ফকির হয়তো আমার জানলার কাছে না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আবার ফকির কে? সেই যে যে রোজ এসে আমায় দেশ বিদেশের গল্প শুনিয়ে যায়। তার গল্প শুনতে আমার ভারী ভালো লাগে। কই, আমি তো কোনো ফকিরকে চিনি না। এই তো ঠিক তার আসবার সময় হয়েছে। তোমার দুটি পায়ে পড়ি পিসেমশাই, তুমি একটু বাড়িতে চলে এসো না। সেটা আমার ঘরে এসে আমার বসে। ওই যে ফকির আসছে। শুনি তাহারি আমি ফকির। তুমি যে কি নও তাই বুঝতে পারি। আচ্ছা ফকির, তুমি আবার কোথায় গিয়েছিলে? আমি আমি ক্রৌঞ্চ দিতে গিয়েছিলাম, সেখান থেকে এইমাত্র ফিরছি। ক্রৌঞ্চ দ্বীপে? এতে আশ্চর্য হও কেন? আমাকে কি তোমাদের মতো পেয়েছো? আমি তো যেখানে খুশি যেতে পারি, আমার যে যেতে কোনো খরচ নেই। তোমার তো ভারী মজা। আমি যখন ভালো হব তখন কিন্তু তুমি আমার তোমার চেলা করে নেবে বলেছিলে। মনে আছে তো ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র শিখিয়ে দেব, সমুদ্র পাহাড় পর্বত কোনো কিছুতে বাধা দিতে পারবে না। এসব কি কথা হচ্ছে তোমাদের? বাবা অমল, সমুদ্র পাহাড় পর্বতকে ভয় করিনি, কিন্তু তোমার এই পিসেটির সঙ্গে যদি ওই কবিরাজ এসে জোটে তাহলে আমার মন্ত্র হার মানবে বলে। না পিসেমশাই, না, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না। আমি এখানেই বসে থাকবো, কোথাও যাব না। কিন্তু আমি যেদিন ভালো হয়ে যাব সেদিন আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব। নদী পাহাড় সমুদ্র কিচ্ছু আমার বেঁধে রাখতে পারবে না। বাবা, কেবল ওরকম যাবো যাবো করতে নেই, শুনলে আমার মন খারাপ হয়ে যায় যে। আচ্ছা ফকির, রঞ্জদেব কেমন? রৌঞ্চদ্বীপ সে ভারী আশ্চর্য দ্বীপ। সে পাখিদের দেশ, সেখানে মানুষ থাকে না। তারা কথা কয় না, চলে না, তারা গান গায় আর ওরে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই না, মনে মনে পেরিয়ে যেতে জানি শুনে এই গানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই না, মনে মনে ঝর্ণা আছে। লক্ষণ, ঝর্ণা না থাকলে কি চলে? একেবারে যেন হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে। আর তার কি নৃত্য! কোনো কবিরাজের বাবার সাথে নেই, তাকে একদণ্ড আটকে রাখে। আর তো পারা যাচ্ছে না। এবার আমাকে শুধু তোমরা পাগল করে দেবে। আমি চলি। মশাই, আমার দোলনা এসে কি চলে গেছে? গেছে বই কি, তোমার এই শখের ফকিরের তলপি মেয়ে ক্রৌঞ্চদ্বীপে পাখিদের মতো উড়ে বেড়াতে তার আর পেট চলবে না। সে তোমার জন্য এক ঘাট দই রেখে গেছে, বলে গেছে দামে তার বলছে
বন্ধুর বিয়ে, তাই সে কলমি পাড়ায় বাঁশির ফরমাস দিতে গেছে, তাই বড় ব্যস্ত। সে কি, সে যে বলেছিল আমার সঙ্গে তার বন্ধুদের বিয়ে দেবে। তবে তো ভারী মুশকিল দেখছি। বলেছিল সে আমার টুকটুকে বউ হবে, তার নাকে নোলক, তার লাল দুলের শাড়ি। সে সকালবেলা নিজের হাতে কালো গরুর দুধ দুইয়ে নতুন মাটির ভাঁড়ে আমাকে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে, আর সন্ধেবেলা গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার সাথে সাত ভাই চম্পার গল্প করবে। খাসা বউ তো, আমি যে ফকির মানুষ আমারই শুনে লোভ হচ্ছে। তা বাবা ভয় নেই, তোমার যদি প্রয়োজন পড়ে তাহলে তার ঘরে বন্ধুর অভাব হবে না। কি পিসি মশাই তো গিয়েছে, এবার আমাকে চুপি চুপি বলো না আমার নামে কি চিঠি এসেছে। শুনেছি সে চিঠি রওনা হয়ে গিয়েছে, সে চিঠি এখন পথে। আমি যেন চোখের সামনে দেখতে পাই রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে কেবলই একলা নেমে আসছে, কাঁধে তার লণ্ঠন, বাঁ হাতে তার চিঠির থলি। কত দিন কত রাত ধরে সে কেবলই নেমে আসছে, আর যতই সে নেমে আসছে আমার মন ভারী খুশি হয়ে উঠছে। তোমার মতো অমর নবীন চোখ তো আমার নেই, তো তোমার দেখার সঙ্গে সঙ্গে যেন আমিও দেখছি। আচ্ছা ফকি, যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো? জানি বই, আমি যে তার কাছে রোজ ভিক্ষা নিয়ে যাই। সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও যাবো তোমার সঙ্গে ভিক্ষা নিতে যেতে। পারবো না? তোমাকে তোমাকে তার কাছে ভিক্ষা নিতে যেতে হবে না বাবা, তোমাকে যা দেবে তা অমনি দিয়ে দেবে। না না, আমি তার দরজার সামনে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষা চাইবো, খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? সে ভারী ভালো হবে। তোমাকে সঙ্গে করে নিয়ে গেলে আমারও পেটের ভিক্ষা মিলবে। আচ্ছা বাবা, তুমি কি চাইবে বলো তো? আমি বলবো আমাকে তোমার ডাকঘরে ঘর করে দাও, আমি অমনি লণ্ঠন হাতে ঘরে ঘরে তোমার চিঠি বিলি করে বেড়াবো। কিন্তু ঘরে বসে থাকলেই বা তোমার কষ্ট কিসে? না না, কোনো দুঃখ নেই। প্রথমে যখন আমাকে বসিয়ে রেখে দিয়েছিল মনে হচ্ছিল যেন দিক পড়ছে না, এখন এখানে রাজঘর দেখা অব্দি আমার থেকে থেকেই খুব ভালো লাগে। আবার একদিন আমার নামে চিঠি আসবে, সে কথা ভাবলে আমি খুব চুপ করে বসে থাকতে পারি। কিন্তু চিঠিতে যে কি লেখা থাকবে তা তো আমি জানি না। তা না হয় নাই জানি, সে চিঠিতে তো তোমার নাম থাকবে, তাহলেই হলো। তোমরা দুজনে মিলে কি ভাষার বাঁধিয়ে বসে আছো বলে দেখি। কেন পিসে মশাই, কি হয়েছে? শুনছি তোমরা নাকি রটিয়েছ, রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। তাতে হয়েছে কি? আরে আমাদের পঞ্চানন মোড়ল সেই কথাটা রাজাকে লাগিয়ে বিনামে চিঠি লিখে দিয়েছে। রাজার কানে যে সমস্ত কথাই ওঠে সে কি আমরা জানি না? তবে সামনে চলো না কেন? রাজা বাচ্চার নাম করে অমন যাতা মুখে আনো কেন? তোমরা যে আমাকে শুধু মুশকিলে ফেলবে। ফকির, রাজা কি রাগ করবে? অমনি রাগ করবে বললেই হলো? তোমার মতো ছেলে আর আমার মতো ফকিরের উপর রাগ করে সে কেমন রাজাগিরি ফলায় তা আমিও দেখবো। দেখো ফকির, আজ সকালবেলা থেকে থেকে আমার চোখে যেন অন্ধকার নেমে আসছে। মনে হচ্ছে সব যেন স্বপ্ন, একেবারে চুপ করে থাকতে ইচ্ছে করছে, কথা কইতে আর ইচ্ছে করছে না। ফকির, রাজার চিঠি কি আর আসবে না? এখনই এই ঘর যদি সব মিলিয়ে যায়, যদি। চিঠি আজই আসবে বাবা, চিঠি আজই আসবে। কবিরাজ মশাই আসুন আসুন। আজ কেমন দেখছে কবিরাজ মশাই? আজ খুব ভালো বোধ হচ্ছে, মনে হচ্ছে যেন সব বেদনা চলে গেছে। ওই হাসিটি তো ভালো দেখছেন না, ওই যে বলছে খুব ভালো বোধ হচ্ছে, ওইটি হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত বলেছেন তো হয় কবিরাজ মশাই চক্রধর দত্তের কথা লিখে দিই। এখন বলুন ব্যাপারটা নাকি? বোধ হচ্ছে ছেলেটাকে আর ধরে রাখা যাবে না। আমি তো পূর্বে নিষেধ করে গিয়েছিলাম, কিন্তু বোধ হচ্ছে বাইরের হাওয়া লেগেছে। না কবিরাজ মশাই, আমি তো ওকে খুব করে আগলে সামনে রেখেছি, দরজা জানলা তো প্রায় বন্ধই থাকতো। আজ হঠাৎ কেমন একটা হাওয়া দিয়েছে, আমি দেখে এলুম তোমাদের ওই সরল দরজার ভিতর দিয়ে কেমন একটা হু হু করে হাওয়া দিচ্ছে। ও হাওয়া একেবারে
বলছি তাকে আর ধরে রাখা যাবে না। ও কি তোমাদের ঘরে মরল যে? এ কি উৎপাত! আমি আসি ভাই, তুমিও যাও, এখনই গিয়ে জানালা দরজা বন্ধ করে দাও। আর হ্যাঁ, আমি বাড়ি গিয়ে একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, খাইয়ে দেখো, যদি রাখবার হয় তো সেই দিন এনে রাখতে পারবে। আরে আরে চুপ চুপ না ফকির, তুমি ভাবছো আমি ঘুমোচ্ছি? আমি ঘুমোইনি, আমি সব শুনতে পাচ্ছি। আমি যেন অনেক দূরের কথা শুনতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমার মা বাবা যেন শিওরের কাছে কথা করছে। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন? আমরা নিতান্ত সামান্য লোক। তোমাদের ছেলেকে রাজার চিঠির জন্য অপেক্ষা করে। ও যে ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি করতে আছে? না 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 না, এতে আশ্চর্য হবার কি আছে? তোমাদের মতো যোগ্য ঘর রাজা পাবেন কোথায়? সেই জন্যই দেখছো না তোমাদের ওই জানলার সামনে রাজার নতুন ডাকঘর বসেছে। ওরে ছেড়া, তোর নামে তো রাজার চিঠি হয়েছে রে। সত্যি? সত্যি না হয়ে যায়? রাজা যে তোর পরম বন্ধু। এই যে তার চিঠি। আমাকে ঠাট্টা করো না ফকির। ফকির, তুমি বলো না এটা কি সত্যি রাজার চিঠি? হ্যাঁ বাবা, আমি ফকির তোমাকে বলছি, এই সত্যই তার চিঠি। কিন্তু আমি যে এতে কিছুই দেখতে পাচ্ছি না। আজ আমার চোখে দেখ সব অন্ধকার হয়ে এসছে, সব কিছু যেন আমি সাদা দেখতে পাচ্ছি। রথীন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতিকথায় লিখছেন, মায়ের মৃত্যুর ঠিক 9 মাস পরে রানী চলে গেলেন। ডাক্তারবাবুরা বলেছিলেন এই রোগে রোদ লাগানো বিশেষ কথা। তাই বাবা বললেন ফিরে এসে বিচিত্রা বাড়ির ছাদে একটি কাচের দেওয়াল যুক্ত ঘর নিলাম। কিন্তু সব প্রতিযোগিতায় ব্যর্থ হলো। রানীকে বাঁচানো হলো। চলে যাওয়ার সময় রানী বলেছিলেন, কিছুই যে দেখতে পাচ্ছি না, সব অন্ধকার থাকছে। কোথাও যেন কবি সৃষ্ট অমলকেও তার রানীর থেকে আমরা কোনো মতে আলাদা করে তুলতে পারি। তাই তো অমল বলে ওঠে, আমি যে কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার চোখে যে আজ সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বলে দাও না ও চিঠিতে কি লেখা আছে? রাজা লিখছেন, আমি আজকালকার মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি। আমার জন্য তোমাদের এই মুড়ি মুরগির ভাত তৈরি করে রেখো। রাজভবনের আমার এক দণ্ডও ভালো লাগছে না। দোহাই মোড়ল মশাই, দোহাই আপনার, এসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস? কিসের পরিহাস? পরিহাস করে এমন সাধ্য আছে ওর? আহা ঠাকুরদা, তুমিও খেপে গেলে নাকি? খেপেছি বই কি? তাই তো আজ এই অক্ষর শূন্য সাদা কাগজেও আমি অক্ষর দেখতে পাচ্ছি। রাজা লিখছেন তিনি স্বয়ং অমলকে দেখতে আসবেন, সঙ্গে করে তার রাজকবিরাজকেও নিয়ে আসবেন। ওই যে তার ঘন্টা বাজছে। ফকির, তুমি শুনতে পাচ্ছ না? উনি আর একটু না খেপলে যে শুনতে পাবেন না। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমি ভাবতাম তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে একটুও ভালোবাসো না। কিন্তু তুমি যে সত্যি তার চিঠি এনে দেবে তা আমি কখনো ভাবিনি। দাও দাও, তোমার পায়ের ধুলো দাও। ছেলেটার ভক্তি শ্রদ্ধা বুঝে নেই বটে, তবে মনটা ভালো। চার প্রহরের ঘন্টা বাজছে।
করেছি পিসেমশাই, তুমি একদম চিন্তা করো না। কি ঠিক করেছো বাবা, কি ঠিক করেছো? আমি ঠিক করেছি, আমি তাকে বলবো তিনি যেন আমাকে তার ডাকঘরে ভরপুরা করে দেন। আমি দেশে 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 ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়াবো। হাই কপাল! পিসেমশাই, ও পিসেমশাই, রাজা যে আসবে তার জন্য কি ভোগ তৈরি করে রাখবে? তিনি বলেছেন এখানে তার মুড়ি মুরগি ভোজ হবে। মুড়ি মুরগি? মোড়ল মশাই, ও মোড়ল মশাই, তুমি তো আমাকে আগেই বলে দিয়েছো তুমি সব জানো, আমরা তো কিচ্ছু জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তাহলে রাজার জন্য ভালো ভালো থাক, ওসব কিছু দরকার হবে না। এলো এলো, ওর ঘুম এলো, আমি ওর শিয়ারের গাছটিতে বসবো। এবার তোমরা সকলে স্থির হও, এই প্রদীপটি নিভিয়ে দাও, ওই তারাটি থেকে আলো আসতে দাও। ঠাকুরদা, ও ঠাকুরদা, তুমি আমার চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমার যে কেমন ভয় হচ্ছে। এটা দেখছি কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারা নাড়াতে আমার কি হবে? চুপ করো অবিশ্বাসী, কথা বলো না। দাও তোমার ফুল। ও কখন যাবে? এই তো যখন রাজা এসে ওকে ডাকবে। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে। কি বলবো? বলো যে সুধা তোমাকে বলেনি।
মাঠে খেলা মোদের নীল গগনে সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা মোদের তরু মোদের মেলা মোদের খোলা মাঠে খেলা মোদের নীল গগনে সোহাগ মাখা সকাল সন্ধ্যা বেলা সারে ছায়া প্রীতি বাজায় ভোরে কলো প্রীতি সাজায় সারে ছায়া প্রীতি বাজায় ভোরে কলো প্রীতি সাজায় পাতায় নাচে মেতে আছে আমলকি কানন আমাদের শান্তি নিকেতন আমাদের শান্তি নিকেতন আমরা যেথায় মরি ঘুরে সে যে যাই না কবু দূরে মোদের মনে মাঝে প্রেমের সেটার বাধা যেটার সুরে আমরা যেথায় মরি ঘুরে সে যে যাই না কবু দূরে মোদের মনে মাঝে প্রেমের সেটার বাধা যেটার সুরে প্রাণীর সঙ্গে প্রাণী সে যে মিলিয়েছে এক প্রাণী মোদের প্রাণীর সঙ্গে প্রাণী সে যে মিলিয়েছে এক প্রাণী মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে